কিছুক্ষণ লিন্ডাকে দেখে আবার প্রশ্ন করল ডিক, তোমার কি মনে হয় আমি গান চিলিঙ্গার? গাঢ় দৃষ্টিতে ওর দিকে তাকালো মেয়েটা। তারপর দীর্ঘকণ্ঠে বলল, আত্মরক্ষা করার অধিকার সবারই আছে। একটু ইতস্তত করে আবার মুখ খুলল। মা বুঝতে চায় না যে ভালো মানুষও আত্মরক্ষার জন্য পিস্তল ধরে। বার্নের দরজায় নড়াচড়া লক্ষ্য করে থমকে দাঁড়ালো ডিক। জন রাসেল এসে দাঁড়িয়েছে দরজার সামনে, গম্ভীর চেহারায় রাগ। পেছনে দেখা যাচ্ছে মিসেস রাসেলকে, মুখ কালো করে তাকিয়ে আছে পোস্ট থেকে। আমি ডিককে, মিস্টার ডিককে আমাদের গেল্ডিংটা দেখাচ্ছিলাম, কৈফিয়তের মতন শোনালো লিন্ডার কণ্ঠ। তোমার মা ডাকছে তোমাকে। তুরস্ত পায়ে উঠানের দিকে চলে গেল লিন্ডা। বাবার ব্যবহারে বিব্রত হয়েছে। ডিক গ্রেসনের দিকে ফিরল রানসার। আঙুল তুলে ওর স্টালিয়নটা দেখালো। ব্রায়ানের ওখানে থাকছো তুমি, বলল সে। রওনা হয়ে যাও। কোনো বিশেষ কারণে পরিকল্পনা বদল করেছে রানসার। প্রথমে নিজের রান্স হাউজেই ডিকের থাকার ব্যবস্থা করেছিল সে। তা না হয়ে ব্রায়ানের সাথেই ওকে পাঠাতে পারত রানসার। এখন সে চাইছে ডিক চলে যাক। তার মেয়ে কোনো গান চিলিঙ্গারের সংস্পর্শে আসুক তা চায় না জন রাসেল। ম্যাঙ্গাস ভ্যালি রানসারদের মধ্যে ওর বাবার খুনিও থাকতে পারে। কারো সঙ্গে ঘনিষ্ঠতা ডিক গ্রেসনেরও কাম্য নয়। সেরাক করল সে। ব্রায়ানের রান্সটা কোন দিকে? উত্তর পশ্চিমের পাহাড়ের দিকে আঙুল তাক করল জন রাসেল। তিনটে চূড়ো পাশাপাশি মাথা তুলে দাঁড়িয়ে আছে বহুদূরের আকাশে। ওই চূড়া বরাবর এগিয়ে গেলে পথেই ব্রায়ানের রান্স। মিসেস রাসেলের উদ্দেশ্যে নট করল ডিক। লিন্ডাকে দেখা গেল না। ঘোড়ায় স্যাডল চড়িয়ে রওনা হয়ে গেল। পেছন থেকে চেঁচিয়ে বিদায় জানালো রানসার। প্রত্যুত্তর দিল না ডিক, হাত নাড়ল। উঠান পেরোনোর পরও পিঠে মিসেস রাসেলের কঠোর দৃষ্টি অনুভব করল ডিক। 6 আকাশের নীল রঙের ছোট্ট কোয়েলি উঠছে। লম্বা কানের জ্যাকরাবিট আর ঘুঘু চোখে পড়ছে মাঝে মধ্যে। একটা সোনালি গোল অনেক দূর নেমে এসে হতভাগ্য কোনো প্রাণীকে নিয়ে উড়ে গেল। থেমে দাঁড়িয়ে রুদ্ধশ্বাসে দেখল ডিক। সন্ধ্যা নামার অনেক পরে ব্রায়ানের রাঞ্চে পৌঁছল সে। ধীরে সুস্থে এসেছে। জন রাসেলের চেয়ে ব্রায়ানের রাঞ্চটা অনেক ছোট। অন্তত রাঞ্চ হাউসটা দেখে তাই মনে হলো ওর। একটা ব্যাংক হাউস, লাগোয়া কিচেন সহ রাঞ্চ হাউস। কোরালের পাশে কয়েকটা সাপড়া এবং একটা টয়লেট। তারের বেড়ায় ঘেরা একটা জায়গায় বেশ কিছু ক্যাটল জড়ো করা হয়েছে। রেইল হেডে পাঠানো হবে। রাঞ্চ হাউসটা অন্ধকার, কিন্তু কিচেনের জানালায় আলো দেখা যাচ্ছে। ভালো মতো দলাই মলাই করে খাবার দিয়ে ঘোড়াটাকে করালে বেঁধে কিচেনের দিকে এগোলো ডিক। ভেতরে ঢুকতেই পরিষ্কার ওভারঅল পরা বুড়ো বাবুর্চি বিরক্ত দৃষ্টিতে ওর দিকে তাকালো। কিচেনের গরম বাতাসে ভাজা মাংস আর রুটির গন্ধ পেল ডিক। ঘরের মাঝখানের টেবিলটায় দুটো পাত্রে রাখা হয়েছে মাংস, রুটি। ড্রাইভের জন্য স্যান্ডউইচ বানাচ্ছে লিকলিকে বুড়ো বাবুর্চি। তুমি আবার কে? ধূসর ভুরু কুচকে ডিকের উপর তীক্ষ্ণ দৃষ্টি নিক্ষেপ করল সে। ডিক গ্রেসন, জবাব দিল ডিক। টেবিলের দিকে তাকালো। মাংস রুটির গন্ধটা চমৎকার। গ্রেসন, বিস্মিত কণ্ঠে বলল বাবুর্চি। ব্রায়ান বলল, জন রাসেলের রাঞ্চে থাকছো তুমি।
কোনো খাবার বানানো হয়নি তোমার জন্য। রুটি মাংস হলেই চলবে, আর যদি থাকে তো এক কাপ কফি। রাসেলদের সম্বন্ধে কোনো কথা বলল না ডিক। কাজ ঝাঁকালো বাবুর্চি। সেলফে কাপ আছে, বানিয়ে নাও। কফি তৈরি করে টেবিলে বসলো ডিক। গোগাসে খেতে শুরু করলো সুস্বাদু মাংস রুটি। তোমরা যে যার খাবার সাথে নেবে, বলল বাবুর্চি। ব্রায়ানের ওয়াগান নেই, আর ডাইভটাও ওয়াগান নেওয়ার মতো বড় না। কাজের ফাঁকে ফাঁকে চোখে সন্দেহ নিয়ে ওকে দেখছে বাবুর্চি। ঠিকই বলেছ, সায় দিল ডিক। তোমার নামটা জানা হয়নি আমার। খাবার থেকে চোখ তুলে বুড়োর দিকে তাকালো সে। বন্ধুরা আমাকে জেরি বলে ডাকে, বলল বাবুর্চি। দারুণ রেঁধেছ, প্রশংসা করল ডিক। জানালার পাশে তাকের উপর পনির আছে, নিতে পারো। তারিফ করায় খুশি হয়েছে বুড়ো। তোমার মতো বাবুর্চি পেলে ধন্য হয়ে যেতাম। উঠে গিয়ে রুটিতে পনির মাখিয়ে আবার চেয়ারে বসলো ডিক। ঠাট্টা মশকরার মাধ্যমে আগে ঘনিষ্ঠ হতে হবে, না হলে মুখ খুলবে না বাবুর্চি। এই চাকরি ছাড়ার আগ পর্যন্ত অপেক্ষা করো, হাসলো বুড়ো। ব্রায়ানের এখানে কাজ করছো কতদিন? তথ্য জানার চেষ্টা করলো ডিক। যেমনটা গত 3 বছর ধরেই করে সে। কোনো তথ্য হয়তো ওকে সাহায্য করবে খুনিকে চিনতে। 2-1 মাস হলো। ঠিক কতদিন জানি না, জবাব দিল বাবুর্চি। এলাকাটা তোমার পরিচিত? স্যান্ডউইচ বানানোর কাজ না থামিয়ে ডিকের দিকে তাকালো জেরি। বলল, মোটামুটি 10-12 বছর ধরে আছি এ অঞ্চলে। ব্রায়ানের সঙ্গে মাত্র আজই পরিচয় হলো। ভালো লোক, বলল ডিক। ওকে কতদিন ধরে চেনো? বেশি দিন না। বাবুর্চির কাছ থেকে কথা বের করা কঠিন কাজ। শুনলাম 2-3 বছর আগে ম্যাঙ্গাস ভ্যালিতে এসেছে ব্রায়ান। হাল ছাড়ল না ডিক। হবে হয়তো, উদাস গলা বাবুর্চির। ব্রায়ানের সাথে কাজ করতে ভালোই লাগবে। তোমার কি মনে হয়, যুদ্ধে গিয়েছিল ব্রায়ান? হাতের ছুরিটা টেবিলে নামিয়ে রাখলো বুড়ো। আঙুল তাক করলো জানালার পাশে সেলফের দিকে। ওখানে মাখন আছে, মৃদু কণ্ঠে বলল সে। মাখন দিয়ে কি হবে? অবাক হলো ডিক গ্রেশন। ওটা খেতে নিলে তোমার মুখ বন্ধ থাকবে, জবাব দিল বাবুর্চি। হেসে ফেলল ডিক। আগেও এরকম ধরা খেয়েছে সে। জানে পরিবেশ সহজ করতে হাসির জুড়ি নেই। যার কাজ করব তার সম্বন্ধে যতটা সম্ভব জেনে নেওয়া ভালো। কি বলো জেরি? জানতে চাইলে ওকেই জিজ্ঞেস করে জেনে নিও, সেটা আরো ভালো, গম্ভীর মুখে বলল বুড়ো বাবুর্চি। উঠে পড়ল ডিক। খাবারের জন্য ধন্যবাদ, রান্নাটা কিন্তু সত্যিই অপূর্ব। দরজার দিকে ছুরি তাক করে জেরি বলল, রাতে থাকতে চাইলে সোজা ব্যাংক হাউসে চলে যাও। ওখানে একটা খালি ব্যাংক আছে। বাকিরা সবাই আগেই চলে এসেছে। হ্যাঁ, পিট, কব, লুক সবাইকে ওখানেই পাবে। এদের মধ্যে ড্রাইভে যাবে কে? ছুরিটা তুলে নিয়ে টেবিলে গাঁথল বাবুর্চি। বিরক্ত কণ্ঠে জবাব দিল, যতটুকু জানি জেমস লুক যাচ্ছে। একটু থেমে বলল, আর কোনো প্রশ্ন না থাকলে দয়া করে এবার বিদায় হও। অনেক কাজ পড়ে আছে আমার। কালকে মনে করে তোমার ভাগের খাবারটা নিয়ে যেও। বেরিয়ে যাবার জন্য দরজা খুলল ডিক। বাবুর্চির উদ্দেশ্যে বলল, খাবারের ব্যাপারে অন্তত ভুল করব না। নিকোষ কালো অন্ধকারে ব্যাংক হাউসের দিকে এগুলো সে। 7 ভোর 4টের দিকে কিচেনে এলো ডিক গ্রেশন। ব্রায়ানও উপস্থিত। একটা টিনের মগে ধুমায়িত কফি খাচ্ছে সে। ডিককে দেখে হাসি ফুটল লম্বা চওড়া রানচারের ঠোঁটে। দুঃখিত, তুমি আসার আগেই ঘুমিয়ে পড়েছিলাম, বলল সে। কাজের কথা জানতে চাইল ডিক। সবাই তৈরি? তোমার নাস্তা হলেই বেরোবো আমরা।
বাকিরা ক্যাটল জড়ো করছে এখন, জবাব দিল ব্রায়ান। একটা প্লেটে মাংস আর আলু দিয়ে গেল জেরি। কাপে কালো কফি ঢেলে দিল। খেতে বসে ব্রায়ানের দিকে তাকিয়ে জিজ্ঞেস করলো ডিক, সবাই যাচ্ছে ড্রাইভে? না, শুধু জেমস লুক যাবে। মাথা চুলকালো ব্রায়ান। পিট আর কব আমাদের রওনা করিয়ে দিয়ে ফেরত আসবে। কিছুক্ষণ চুপচাপ জানালা দিয়ে ভোর রাতের আকাশ দেখলো রানচার। মন্তব্য করলো, আজকেও গরম পড়বে। এগিয়ে এসে ডিকের সামনে খাবারের পোটলা নামিয়ে রাখলো বুড়ো বাবুর্চি। খাওয়া শেষে পোটলা হাতে উঠে দাঁড়ালো ডিক। এখনো জানালা দিয়ে আকাশের দিকে তাকিয়ে আছে ব্রায়ান। চোখের কোণে নড়াচড়া দেখে ঘুরল সে। বাইরে দেখা হবে, কফিতে চুমুক দিয়ে বলল। 15 মিনিট পর রান্স হাউসের সামনে উপস্থিত হলো ডিক। বিশাল একটা গেল্ডিংয়ে চড়েছে ব্রায়ান। ওর জন্য অপেক্ষা করছে। 8 মাইল দূরে ধুলো উড়িয়ে এগোচ্ছে গরুর পাল। সেদিকে নির্দেশ করলো ব্রায়ান। আমার ছেলেরা ডাইভ শুরু করেছে। কোনাকুনিভাবে ঘাস জমির উপর দিয়ে গরুর পালের দিকে এগুলো ডিক আর ব্রায়ান। ভোরের ধূসর আলোয় খুরের গায়ে ওঠা ধুলো মেঘের মতো দেখাচ্ছে। কয়েক মিনিটেই পালটার কাছে চলে এলো ওরা। বিশৃঙ্খলভাবে এগোচ্ছে ক্যাটলগুলো। পূর্ব অভিজ্ঞতা থেকে বুঝলো ডিক, কাউহ্যান্ডরা কেউই দক্ষ না। ওদের বাম দিকে দলছুট গরুগুলোকে ফেরাবার চেষ্টা করছে তরুণ স্যাম হারপার। যেসব জায়গায় অবস্থান নিলে গরুগুলো ঠিক পথে চলবে, সেসব জায়গায় কোনো কাউহ্যান্ডকে দেখতে পেল না ডিক। খোলা জমিতে পেছন থেকে বের দিয়ে গরুগুলোকে তাড়া দিচ্ছে ব্রায়ানের কাউহ্যান্ডরা। অভ্যেস বসে ওদের উপর তীক্ষ্ণ দৃষ্টি বোলালো ডিক। শেষ পর্যন্ত ওদের নড়াতে পেরেছি বস। হাত দিয়ে মুখের ঘাম মুছে ব্রায়ানের উদ্দেশ্যে বলল টাকমাথা কাউহ্যান্ড। মাথা ঝাঁকালো ব্রায়ান। হাতের ইশারায় ডিককে দেখালো। লুক, এ হচ্ছে ডিক গ্রেশন। গতকাল রেড হিল গরম করে তুলেছিল যে। আমাদের গার্ড হিসাবে যাচ্ছে। ডিক বাঘ স্কিন ছোটাচ্ছে যে সে কব। আর চকমকে স্যাডলে পিট। ব্রায়ানের কাউহ্যান্ডরা ছোট্ট করে নট করল। কারো মুখে হাসি নেই, শীতল ব্যবহার। বোধহয় গান চিলিঙ্গারের সাহায্য নিতে বাচ্ছে ওদের। কব, পিট, তোমরা রাঞ্চে চলে যাও। আমরাই ক্যাটল সামলাতে পারবো, বলল ব্রায়ান। কব আর পিট বিদায় নিলে গরুর পালের দিকে দৃষ্টি ফেরালো ব্রায়ান। কিছুক্ষণ পর টাকমাথা লুকের দিকে ফিরল সে। তুমি আর ছেলেটা দুপাশ থেকে দলছুট গরুগুলোকে সামলাও, আমি পেছনটা দেখছি। দম নিয়ে ডিকের উদ্দেশ্যে বলল, তুমি যেটা ভালো বোঝো করো। আমার মনে হয় সামনের দিকে নজর রাখা উচিত। গা ছাড়াভাবে এগোনো গরুগুলোকে পাশ কাটালো ডিক। এগুলো সাম হারবারের দিকে। দূর থেকে ওকে দেখতে পেয়েছে ছেলেটা, দাঁড়িয়ে পড়ল। ধুলো মাখা চেহারায় একান ওকান হাসছে সে। ব্রায়ান তোমাকে একবার সামলে চলতে বলেছে, বুঝতে পেরেছ? বলল ডিক। ওপাশে লুকও তাই করছে। দায়িত্ব পেয়ে খুশি হয়ে উঠল ছেলেটা। ঘাড় ফিরিয়ে পেছনে চাইল। কয়েকটা গরু বাকিগুলোর থেকে আলাদা হয়ে গেছে দেখে ঘোড়া ছোটালো। দূর থেকে ভেসে এলো তার কণ্ঠ, পরে দেখা হবে। সামনের পাহাড়ি এলাকাটা পর্যবেক্ষণ করলো ডিক। পাহাড়ের আগেই দক্ষ হাতে গরুগুলোকে জড়ো করতে না পারলে কপালে খারাপই আছে ব্রায়ান আর তার সহকারীদের। সারাদিন ছোটাছুটি করতে হবে। ডিকের কাজ ব্রায়ানদের নিরাপত্তার দিক দেখা, গরু সামলানো নয়। মাথা থেকে হ্যাট নামিয়ে হাতের উল্টো পিঠে মুখের ঘাম মুছল ডিক। ব্রায়ানের কথাই ঠিক, অসম্ভব গরম পড়ছে। তবে ডাইভ শুরুর আগে পানি খাওয়ানোয় গরুগুলো ঝামেলা করছে না।
চওড়া একটা ঘাস জমির উপর দিয়ে স্যাক্রামেন্টো পর্বতের দিকে এগোচ্ছে ওরা। পাহাড়ি এলাকায় পৌঁছানোর পর এত সহজ হবে না পথ চলা, বুঝলো ডিক। ওর কাজটাও কঠিন হয়ে পড়বে। পাথর আর ঘন আন্ডার ব্রাশে ভরা ক্যানিয়নগুলো অ্যাম্বুশ করার ক্ষেত্রে বিশেষ সুবিধা দেবে রাসলারদের। ডিক চায় ড্রাইভটা সফল হোক। কাজটা নিয়েছে ম্যাঙ্গাস উপত্যকার রানসারদের সম্বন্ধে খোঁজ নেয়ার সুবিধা হবে বলে। টাকার ব্যাপারটাও ছিল, কিন্তু এখন ওর দায়িত্ব পালনে সাফল্যের উপর নির্ভর করছে ৬-৭ জন মানুষের ভবিষ্যৎ। দিনটা গড়িয়ে চলেছে। দুপুরের দিকে গরমে কষ্ট শুরু হলো প্রাণীগুলোর। বাড়তি ঘোড়া আনেনি ব্রায়ান। অনভিজ্ঞতা, বুঝল ডিক। আগামী দিন ঝামেলা আরও বাড়বে। রুক্ষ সাক্রামেন্টো পর্বতে পৌঁছলে সন্ধ্যার পর থামল ওরা। ব্রায়ানের কথা মতো 4 জন গরুর পালের চারদিকে ক্যাম্প করল। বিভিন্ন প্রসঙ্গের সূত্র ধরে সবাইকে প্রশ্ন করবে ভেবেছিল ডিক। আলাদা হয়ে যাওয়ায় পারল না। তবে ব্রায়ানের সতর্কতা দেখে খুশি হলো সে। গরুগুলোই রানসারদের নতুন জীবন শুরু করার শেষ আশা। পরদিন ভোর 5টার সময় যাত্রা করল সবাই। 3 ঘন্টা পর সরু একটা ক্যানিয়নের মাঝ দিয়ে গরু নিয়ে এগোলো পার্বত্য অঞ্চলের দিকে। ক্যানিয়নের পাথরের দেয়ালে রোদ পড়ায় উত্তাপ অসহ্য হয়ে উঠল। বাতাস নেই এক ফোঁটাও। গরুগুলো দল ভেঙে ছড়িয়ে পড়েছে, এগোতে চাইছে না। সামনে পেছনে ঘোড়া দাবড়ে ওগুলোকে বশ করার চেষ্টায় ক্লান্ত হয়ে গেছে আরোহী এবং ঘোড়াগুলো। অসহায়ভাবে খিস্তি করছে ব্রায়ান আর লুক। কয়েকবার পিস্তল ছুঁড়ে ক্যাটলগুলোকে ফেরাবার ব্যর্থ চেষ্টা করল ব্রায়ান। শখানেক গজ দূরে টেইলে দাঁড়িয়ে ওদের কার্যকলাপ লক্ষ্য করছে ডিক গ্রেসন। অস্থিরতা অনুভব করল সে। এখনই না সামলালে আরো বিশৃঙ্খল হয়ে পড়বে গরুগুলো। চারদিকে তীক্ষ্ণ দৃষ্টি বুলালো ডিক। কেউ নেই কোথাও। ব্রায়ানের সাহায্যে এগোলো সে। পাথরখণ্ড আর ঝোপের মধ্যে পথ চলতে দ্বিধা করছে গরুগুলো। ফিরে দাঁড়িয়েছে কয়েকটা, ডাকছে গলা ছেড়ে। সরু ক্যানিয়নে জটলা পাকিয়ে আগু পিছু করছে গোটা দলটা। ব্রায়ানের কাছাকাছি আসতে ওর দিকে হতাশ দৃষ্টিতে তাকালো রানচার। ঘামে ধুলোয় আস্তর পড়ে গেছে চেহারায়। দলছুটগুলোকে ফেরাবার দরকার নেই। পেছন থেকে বের দিয়ে এগোও, চেঁচিয়ে বলল ডিক। ক্যানিয়নের দেয়াল ওগুলোকে ছড়িয়ে পড়তে বাধা দেবে। একটা বাদামি ষাঁড় দলছুট হয়ে হঠাৎ ছুটে এলো ব্রায়ান আর ডিকের দিকে। এসপার দাবিয়ে স্টালিয়নটাকে ওটার দিকে ছোটালো ডিক। হাতে স্যাডল ব্যাগ থেকে বের করা ল্যাশো। সংঘর্ষের আগ মুহূর্তে স্টালিয়নটাকে বামে সরিয়ে নিল সে। গায়ের জোরে দড়িটা আছড়ালো ষাঁড়ের নাক চোখ লক্ষ্য করে। আঘাত পেয়ে রব তুলল ষাঁড়টা, থমকে দাঁড়ালো। তারপর আবার দলের সাথে মিশে গেল। ফিরে এলো ডিক। ব্রায়ান তখনও ঘোড়া সামলাতে ব্যস্ত। কিছুক্ষণ পর বলল রানসার, গরমে পাগল হয়ে উঠেছে গরুগুলো। তাতে অসুবিধা হবে না, আমরা শুধু পেছনটা সামলাবো। উল্টো দিকে রওনা দেয়া ক্যাটলগুলোকে ফেরালেই ক্যানিয়ন পেরোনো যাবে, আশ্বাস দিল ডিক। বুঝতে পেরেছে ডিকের কথা। লুক আর স্যামকে ডাকতে ছুটল ব্রায়ান। ঘাড় ফিরিয়ে ধুলোর মেঘে তাকে অদৃশ্য হতে দেখল ডিক। ওর বাম দিকে একপাল গরু থেমে ঘুরে দাঁড়িয়েছে ক্যানিয়ন থেকে বেরিয়ে যাওয়ার জন্য। দড়ি হাতে সেখানে পৌঁছে গেল সে। পিঠে কয়েকটা বাড়ি পড়তেই এগোতে শুরু করলো ওগুলো। ডিকের পরামর্শ অনুযায়ী গরুর পালের পেছন পেছন এগোলো ব্রায়ান, লুক আর স্যাম। মাঝে মাঝে তাড়া করে বিগড়ে যাওয়া ক্যাটলগুলোকে এগিয়ে যেতে বাধ্য করলো। সন্ধ্যার আগ দিয়ে ক্যানিয়নটা পেরোলো ওরা।
চওড়া সমতল জমিতে পৌঁছালো একটি গরু না হারিয়ে। আশেপাশে পানি নেই তো? ব্রায়ানকে জিজ্ঞেস করলো ডিক। বাতাসে পানির গন্ধ পেলে তৃষ্ণার্ত গরুগুলোকে ফেরানো যাবে না, হুড়মুড় করে ছুটবে দল ভেঙে। পানি আরও একদিনের পথ, জবাব দিল রানচার। ততক্ষণে ছোটাছুটির ক্ষমতা হারাবে ওগুলো, মন্তব্য করল ডিক। মাথা ঝাঁকিয়ে সম্মতি জানালো ব্রায়ান। বলল, তোমার মাথায় বুদ্ধিটা না খেললে এখনো ওই ক্যানিয়নেই থাকতাম। জবাব দিল না ডিক। বুদ্ধি নয়, পূর্ব অভিজ্ঞতা থেকে পরামর্শ দিয়েছে সে। ব্রায়ানকে মানুষ হিসেবে ভালো লেগেছে ওর, কিন্তু ম্যাঙ্গাস উপত্যকায় ফিরে আগামীতে দক্ষ টেইল বস নিয়োগ করতে অ্যাসোসিয়েশনকে বলবে ডিক। ওদের কপাল ভালো, কোনো ক্ষয়ক্ষতি ছাড়া ক্যানিয়ন পেরোতে পেরেছে। এখানেই ক্যাম্প করবে? জিজ্ঞেস করল ডিক। আধ মাইল দূরে পাহাড় ঠেলে বেরিয়ে আসা উঁচু একটা পাথরের তাকের দিকে চেয়ে আছে সে। ঘাস জমির উপর দিয়ে ধীর গতিতে এগিয়ে চলা গরুগুলোর উপর নজর বুলালো রানচার। জায়গাটা মন্দ নয়, বলল সে। স্যাডেলে সোজা হয়ে বসল ডিক, ক্লান্ত, তবে প্রাথমিক বিপদ কেটে যাওয়ায় স্বস্তি বোধ করছে। আমি তাহলে চললাম, রানচারকে বলল সে। রাসলাররা ধারে কাছে থাকলে পাহাড়ের উপর থেকে দেখতে সুবিধা হবে। চিকন একটা খাড়া টেইল ধরে পরিচান্ত স্ট্যালিয়নটা উপরে উঠে এলো। তাকের নিচে সমতলে ঘোড়া থেকে নামলো ডিক। পাহাড় বেয়ে তাকের উপর উঠে দাঁড়ালো। নিচে আধ মাইল দূরে চড়ে বেড়াচ্ছে গরুগুলো। স্যাম হারপার আর জেমস লুককে দেখা গেল পরবর্তী নির্দেশ নেয়ার জন্য ব্রায়ান যেদিকে আছে সেদিকে আসতে। ব্রায়ান আর ডিকের মাঝে এক সারি ঝোপ। তাকে দেখতে পেল না ডিক। বিস্তীর্ণ সমতল ভূমিতে অন্য কেউ নেই। ঘুরে দাঁড়ালো সে। ওদের পেরিয়ে আসা পাহাড়ি অঞ্চলের দিকে নজর ফেরালো। আধমরা পাইন আর সিডার গাছ ছাড়া আর কিছু চোখে পড়ল না ওর। নেমে আসার জন্য পা বাড়ালো। মাথায় একটা ঝাঁকি খেয়ে হাত পা ঘুরে গেল সে। অনেক রকম আলো জ্বলে উঠল চোখের সামনে। দূর থেকে ভেসে এলো ভোঁতা একটা ভারী গর্জন। দ্বিতীয়বার ধাক্কা লাগলো বুকে। চিনচিনে একটা ব্যথা উঠে এলো বুক থেকে মস্তিষ্কে। হাঁটতে জোর পাচ্ছে না। পড়ে গেল ডিক গ্রেসন। অন্ধকার হয়ে গেল জগৎ। জ্ঞান হারিয়েছে সে। 8 চোখের পাতা খুলল ডিক। ঝাপসা দেখছে। ভোঁতা একটা ব্যথায় দপদপ করছে মাথাটা। চুপচাপ পড়ে রইল সে। সচেতনতা ফিরে আসছে ধীরে ধীরে। পাথরের তাকের উপর চিত হয়ে শুয়ে আছে সে। পিঠের নিচে একটা চোখা পাথর খোঁচা দিচ্ছে। নড়তে চেষ্টা করল ও। অসহ্য ব্যথার তরঙ্গ আছড়ে পড়ল সারা শরীরে। কাতরে উঠে থমকে গেল ডিক। ঘোলাটে মরা চাঁদ আর অসংখ্য তারা মিটমিট করছে রাতের আকাশে। বরফ ঠান্ডা পাথর কাঁপুনি ধরিয়ে দিচ্ছে। গুলি লেগেছে অনুভব করল ডিক। বাম হাতটা আস্তে আস্তে বোলালো বুকের ডান দিকে এবং মাথায়। তাজা রক্তে লাল হয়ে গেল হাত। রক্তক্ষরণে মরার আগে ফুটো বন্ধ করতে হবে। আধা চেতন অবস্থায় ভাবল সে। উঠে বসতে চেষ্টা করল, জোর পাচ্ছে না। ব্যথায় আড়ষ্ট হয়ে গেছে পেশি। মন স্থির করে নিয়ে বসার জন্য শক্তি খাটালো। বড় বেশি দুর্বল। আবার জ্ঞান হারালো সে। ভীষণ ঠান্ডা। চেতনা ফিরল ডিকের। চোখ মেলল। এখনো রাত। চাঁদটা পশ্চিমে আরো ঢলে পড়েছে। অসহ্য ব্যথা মনে করিয়ে দিল ক্ষত পরিচর্যা করার কথা। এমনিতেই অনেক রক্ত হারিয়েছে, এখনো অল্প অল্প বের হচ্ছে। অনেকক্ষণ চেষ্টার পর উঠে বসল সে। বমি করল ব্যথায়। বেশ কিছুক্ষণ বিশ্রাম নিয়ে মাথায় দপদপ করছে যে জায়গাটা বাম হাত দিয়ে পরখ করল।
মাথার তালুতে আঁচড় কেটে গেছে প্রথম বুলেট, ওখানটায় চামড়া নেই। কপালকে ধন্যবাদ দিল সে, আর 1.5 ইঞ্চি নিচ দিয়ে গেলে ব্যথা বেদনা টের পেত না। হাতটা নামিয়ে গা ছেড়ে বসলো ঠিক। সামান্য পরিশ্রমেই হাঁপিয়ে গেছে। কয়েক মিনিট পর খুঁজতে শুরু করলো বুকের ক্ষতটা। মাথার চেয়ে অনেক বেশি যন্ত্রণা দিচ্ছে ওটা। কাঁধের 2-3 ইঞ্চি নিচে বুকের উপর দিকে লেগেছে দ্বিতীয় গুলি। রক্ত পড়েছে বুক পিঠ দুদিক দিয়ে। গুলিটা বেরিয়ে গেছে, বুঝলো ডিক। ব্রায়ান, লুক আর স্যাম হারপারের কথা মনে পড়ল ওর। নিশ্চয় ওকে খুঁজছে, বিপদে না পড়লে কাছে পিঠেই আছে ওরা। ব্রায়ান, স্যাম, লুক, দুর্বল কণ্ঠে চেঁচালো সে। কোনো জবাব ভেসে এলো না অন্ধকার থেকে, ওর নিজের প্রতিধ্বনিও নয়। পিস্তলটা গুলি ছুড়লে হয়তো জবাব পাবে। হোলস্টার হাতড়ালো সে, পিস্তল নেই। তীক্ষ্ণ চোখে তাকের উপর নজর বোলালো ডিক। ওখানেও কোথাও নেই ওটা। হঠাৎ বুঝতে পারল জ্ঞান হারানোর আগে ওই সরু তাকে ছিল না সে। গুলি লাগার পর গড়িয়ে এসে পড়েছে এখানে। পিস্তলটা রয়েছে উপরের তাকে। চিন্তা ভাবনা পরিষ্কার হয়ে আসছে। ঘোড়াটার কথা ভাবলো ডিক। কোথায় স্টালিয়নটা? এ অঞ্চলে ঘোড়া নেই এমন একজন আহত মানুষের সঙ্গে একটা লাশের পার্থক্য মাত্র কয়েক ঘন্টা। পিঠের কাছে শিরশিরে একটা অনুভূতি হলো ওর। গলার সাথে বাঁধা স্কার্ফটা বাম হাতে খুলল ডিক। দাঁতে চেপে ধরে 2 টুকরো করে ছিঁড়ল ওটা। নিঃশ্বাস প্রশ্বাস স্বাভাবিক না হওয়া পর্যন্ত অপেক্ষা করল। তারপর টুকরোগুলো দিয়ে 2টো প্যাড বানালো। সমস্ত শক্তি জড়ো করে শুকনো রক্তে মার দেয়া শার্টের নিচে ডান কাতটা ঝুঁকালো। বাম হাতে পিঠের ক্ষতে প্যাডটা বসিয়ে দিল। আধা শুকনো রক্তের আঠায় সেটে বসলো ওটা। বুলেট ঢুকেছে যেখানটায় বুকের ফুটোয় দ্বিতীয় প্যাডটা বসালো। টাইট শার্টের নিচে পড়ে যাবে না প্যাডগুলো। খানিকটা নিশ্চিন্ত হলো ডিক। রক্ত পড়া কমবে। মারা না গিয়ে থাকলে এতক্ষণে নিশ্চয় অনেক দূরে চলে গেছে ব্রায়ানরা। চিন্তা করছে ডিক। ওদের কাছ থেকে সাহায্যের আশা নেই। ঘাড় ফিরিয়ে মেসার দিকে তাকালো সে। ক্যাম্পের আগুন খুঁজছে। হতাশা বোধ করলো। কোনো ক্যাম্পফায়ার জ্বলছে না ওদিকে। চাঁদের আবছা আলোয় ক্যাটলগুলোকে দেখতে পেল না সে। যতটা জোরে সম্ভব 3 জনের নাম ধরে ডাকলো আরেক দফা। নিস্তব্ধতা জবাব দিল ওর ডাকের। চলে গেছে অথবা বেঁচে নেই ওরা। কি করবে বুঝতে পারল না ডিক। ঘুমের বিরুদ্ধে যুদ্ধ করে আচ্ছন্ন হয়ে পড়ল সে। নড়াচড়া করার মতো শক্তি নেই শরীরে। তাছাড়া অন্ধকারে হোঁচট খেয়ে আবার পড়ে গেলে জ্ঞান হারাবে। দিনের আলোয় পাহাড় থেকে নামার চেষ্টা করবে সিদ্ধান্ত নিয়ে ঘুমিয়ে পড়ল ডিক। সূর্যের উজ্জ্বল আলোয় ঘুম ভাঙল ওর। উঠে বসে খুশি হয়ে উঠল। প্রায় বিনা কষ্টেই কাজটা করতে পেরেছে। রাতের ঘুম খানিকটা হলেও হারানো শক্তি ফিরিয়ে দিয়েছে। বিস্তৃত মেসার দিকে তাকালো। ওখানেই ক্যাম্প করার কথা ছিল ব্রায়ানের। ক্যাটলের চিহ্ন দেখতে পেল না ডিক। অনেক দূরে পূব দিকে একটা হলুদ মেঘ ঝুলছে দিগন্তের কাছে। ধুলোও হতে পারে। এত দূর থেকে ঠিক বুঝতে পারল না ডিক গ্রেশন। গরুগুলোই, বিড়বিড় করল সে। রাসলারদের তাড়িয়ে দিয়ে তাহলে রাতেই যাত্রা করেছে ব্রায়ানরা। তা না হলে ওরা বেঁচে নেই। ওগুলো নিয়ে যাচ্ছে গরু চোরের দল। ব্যথাটা ভুলে যাওয়ার চেষ্টা করলো ডিক। ওদের পিছু নিতে হবে। স্টালিয়নটা খুঁজতে হবে আগে। উঠে দাঁড়ালো সে। মুহূর্তের জন্য চেতনা হারাবে বলে মনে হলো। কিছুক্ষণ দূরে স্থির হয়ে দাঁড়াতে পারল শেষ পর্যন্ত। কিনারে ঝুঁকে নিচে তাকালো সে। আরেকটা তাক বাঁধা হয়ে দাঁড়ালো দৃষ্টিপথের সামনে।
নিচে ঘাস আছে। রাসলারদের খপ্পরে না পড়লে ওখানেই থাকবে স্টালিয়নটা। পিস্তলটার কথা মনে পড়ল ডিকের। তাকিয়ে দেখলো যেখান থেকে পড়ে গিয়েছিল সেই তাকটা ফুট 6 উপরে। সময় নিয়ে ওখানে উঠল ডিক। তাকের মেঝেতে পড়ে আছে ওর অস্ত্র। মাথায় আঘাতটা লাগার সঙ্গে সঙ্গে অজান্তেই হাতে উঠে এসেছিল পিস্তলটা। দ্বিতীয় বুলেটের আঘাতে অজ্ঞান হয়ে যাওয়ায় পড়ে যায় ওটা। 45 পিস্তলটা হোলস্টারে গুজে পাহাড় থেকে নামতে শুরু করলো ডিক। দুবার পড়ে গেল। ব্যথায় ঠোঁটের উপর চেপে বসলো তার, কিন্তু থামল না। শেষ পর্যন্ত নেমে আসতে পারল ক্যানিয়নের সমতল মেঝেতে। ঘোড়াটাকে শখানেক গজ দূরে ঘাস খেতে দেখে আশার আলো ফুটল ওর চোখে। শীষ দিতেই ছুটে এলো প্রভুভুক্ত স্টালিয়ন। স্যাডলের পাশে ঝোলানো ক্যান্টিন তৃষ্ণা মেটালো ওর। পানির গন্ধে তৃষ্ণার্ত ঘোড়াটাও চঞ্চল হয়ে উঠেছে। এক হাতে পানি ঢেলে ওটাকে খাওয়ালো ডিক। শক্তি নিঃশেষ হয়ে গেছে। অনেকক্ষণ বিশ্রাম নিয়ে স্যাডলে উঠল। লাগাম আঁকড়ে বসে থাকলো ব্যথায়। ঢেউগুলো মিলিয়ে যাওয়া পর্যন্ত। লাগাম আঁকড়ে বসে থাকলো ব্যথার ঢেউগুলো মিলিয়ে যাওয়া পর্যন্ত। একটু পর চোখের সামনে থেকে ঘোলাটে ভাবটা দূর হয়ে গেল। পূব দিকে তাকালো সে। ধুলো বা মেঘ যাই হোক এখন আর দেখা যাচ্ছে না, কিন্তু ওদিকেই কোথাও আছে গরুর পাল। ডিকের ইঙ্গিতে দ্রুত কদমে এগোলো ঘোড়াটা মেসা লক্ষ্য করে। স্যাডল ব্যাগে জেরির দেয়া খাবার খুঁজতে গিয়ে মাথা ঘুরে পড়ে যাচ্ছিল ডিক সামলে নিল। এখনো যাত্রা করার পক্ষে অনেক বেশি দুর্বল সে। যতক্ষণ স্যাডলে বসতে পারবো কোনো অসুবিধা হবে না, নিজেকে প্রবোধ দিল ডিক। গরম কি যেন কুলকুল করে নামছে ওর বুক বেয়ে। ক্ষতস্থানের মুখ খুলে দিয়েছে পথ চলার ঝাঁকুনি। 9 ঘন্টার দুয়েক একটানা চলে থামল ডিক। জেরির দেয়া রুটি আর মাংস খেলো। মুখে রুচি নেই। পানি দিয়ে গিলে ফেললো খাবারটা। অনুভব করলো শক্তি ফিরে পাচ্ছে। তবে বুকের আঘাতটা মারাত্মক। ক্ষতটার পরিচর্যার দরকার। তেতে ওঠা দিনটা গড়িয়ে এলো। কোনো ধুলো দেখতে পেল না সে। সামান্য উত্থান পতন ছাড়া সামনের জমি সম্পূর্ণ সমতল। ধুলো না উড়িয়ে কারো পক্ষে 200 গরু গায়েব করে দেয়া অসম্ভব। মাটিতে যত ঘাসই থাকুক না কেন একটু হলেও ধুলো উড়বে। ব্র্যান্ডেরই বা কি হলো? ও ক্যাম্পে ফিরছে না দেখে খুঁজতে বেরোনোর কথা ওদের। রানছাড় জানতো ওকে কোথায় পাওয়া যাবে। আসেনি কেন কেউ? বোধহয় রাসলারদের আক্রমণ ঠেকাতে পারেনি ব্র্যান্ডরা। তাহলে বেঁচে নেই ওরা। কাজটা সহজ হবে না রাসলারদের জন্য, ধারণা করলো ডিক। গতবার ঠিকই বেঁচে ফিরেছিল রানছাড়। বাম হাত দিয়ে মুখ মুছল ডিক। ঘামছে দরদর করে। মাথা কাজ করছে না। বুকের খাঁচায় বাড়ি পড়ছে প্রত্যেকটা ঝাঁকুনিতে। বুকের প্যাটটা ক্ষতের উপর ঠিকমতো বসানোর চেষ্টা করলো ও, পারল না। শুকনো রক্তে আটকে গেছে ওটা। টানলেই চামড়া শুদ্ধ উঠে আসতে চায়। ডাইভের কোনো চিহ্ন না দেখলেও পূবে এগিয়ে যাচ্ছে সে। বিস্তীর্ণ সমতল ভূমির কোনো একটা জায়গা দিয়ে গিয়েছে গরুগুলো। টেইল চোখে পড়বেই একসময়। উত্তর আর দক্ষিণে পাহাড়, ফিরতিপথ না ধরলে পূব দিকেই গেছে ওরা। 200 গরুর একটা ছোট দল, যদিও খুব বেশি ধুলো ওড়াবে না ঘাস জমিতে, তবু ওড়াবে। যতটুকু ভেবেছিল তার চেয়ে তাহলে অনেক এগিয়ে আছে গরুর পাল। চিন্তা করছে ঠিক। গত সন্ধ্যায় মাত্র 1/2 মাইল দূরে ছিল ওগুলো। সকালে ঘুম থেকে উঠতে দেরি হয়েছে ওর, কিন্তু 2-1 ঘন্টায় খুব বেশি দূরে যেতে পারবে না ক্লান্ত গরুগুলো, অন্তত চোখের আড়ালে তো নয়। রাতে ড্রাইভ আরম্ভ করা হয়েছে। ব্যাপারটা পরিষ্কার হয়ে গেল ডিকের কাছে। বেশিরভাগ জীবের মতোই সূর্যাস্তের পর বিশ্রাম নেয় গরু। নড়াতে চাইলে ক্ষেপে ওঠে। কোনোটা দলছুট হয়ে যায় বা আক্রমণ করে বসে। ওসব সামলানোর দক্ষতা
ব্রায়ান, লুক বা স্যাম হারপারের নেই। তার মানে রানচার আর তার সঙ্গীদের হত্যা করে ক্যাটল লুট করে নিয়েছে রাসলাররা। মৃত মনে করে ওর খোঁজ নেয়নি। সারা রাত এগিয়েছে, বিশ্রাম নিয়ে ভোর হবার পর রওনা দিয়েছে আবার। এভাবেই ঘটেছে ব্যাপারটা। ওর মন বলল, পূব দিকে গেলেই দেখা পাবে রাসলারদের। তারপর কি করবে ও নিজেই জানে না। তবে একটা কিছু, প্রচণ্ড গরমে ওর চোখের সামনে ঢেউয়ের মতো নাচছে দৃশ্যটা। একটা সিডার গাছের ছায়ায় দাঁড়িয়ে আছে ঘোড়াটা। গজ 50 দূরে বেকায়দা ভঙ্গিতে একজনকে পড়ে থাকতে দেখলো ডিক। ঘটনার তাৎপর্য বুঝতে সময় লাগলো ওর। কে ওটা? ব্রায়ান সিমন্স। ওর স্টালিয়নটাকে বাধ্য করলো এগোতে। ওখানে পৌঁছে কসরত করে নামলো ডিক। না, ব্রায়ান সিমন্স না। চমকে উঠল সে। বাচ্চা ছেলেটা মারা গেছে, স্যাম হারপার। হাঁটু মুড়ে লাশের পাশে বসলো ডিক। ব্যথা, ভয়, আশা সব ফুটে উঠেছে ছেলেটার চেহারায়। মৃত্যুটা হয়েছে তাৎক্ষণিক। মাথার ডান পাশ চুরমার হয়ে গেছে ভারী রাইফেলের বুলেটে। যত্নের সঙ্গে লাশের আধখোলা চোখ বুজিয়ে দিল সে। প্রচণ্ড রাগে তীর করে কাঁপছে গালের পেশি। বাচ্চা ছেলেটাকে ছাড়িসনি, শুয়োরের বাচ্চারা। তোদের ফাঁসি দিতে আসবো আমি, প্রতিজ্ঞা করল ডিক। লাশটাকে শকুনের খাবার হতে দেবে না ডিক। উঠে দাঁড়িয়ে ঘোড়ার গায়ে হেলান দিল। কবর খোঁড়ার মতো একটা কিছু পাবার আশায় এদিক ওদিক তাকালো। কোনো কিছু চোখে পড়ল না। স্টেলিয়নটায় চড়তে গিয়ে অসহ্য ব্যথায় কাতরে উঠল ডিক। বুলেটের ফুটোয় টান পড়েছে। ভ্রুক্ষেপ করল না। গজ 50 দূরে স্যাম হারপারের পনিটা দাঁড়ানো। ওদিকে এগোলো। 1 ঘন্টা একটানা চেষ্টার পর পনির পিঠে লাশটা ওঠাতে পারল সে। জিভ বেরিয়ে গেছে পরিশ্রমে। বিশ্রাম নিয়ে লাশটা স্যাডলের সঙ্গে বাঁধল ডিক। স্যাম হারপারকে রেইল হেডে নিয়ে যাবে সে, কবর দেবে। ঘোরের মধ্যে বাম হাতে পনিটার লাগামের প্রান্ত ধরে বসে আছে ডিক। নিজের ইচ্ছাতেই সামনে বাড়ল ওর স্টালিয়ন। অনেকক্ষণ পর পিপাসা ওকে সচেতন করে তুলল। তৃষ্ণা মেটার পর হ্যাট খুলে মাথা ভেজালো সে ক্যান্টিন থেকে পানি নিয়ে। আগের চেয়ে ভালো বোধ করল। সামনে হয়তো পাওয়া যাবে লুক আর ব্রায়ানের মৃতদেহ, ভাবছে ডিক। ওদের জন্য কিছু করার শক্তি অবশিষ্ট নেই ওর। লাশগুলো কয়ট শকুনের খাবার হবে। উত্তপ্ত বিকেলটা শীতল সন্ধ্যায় মিশে যাচ্ছে। অনেকটা দূরে এক সারি ছোট পাহাড় পথ আটকে দাঁড়িয়ে আছে। নিচু পাহাড়, আনমনে বলল ডিক। খুব একটা অসুবিধা হবে না ওগুলো পেরোতে। গরু নিয়ে অ্যানসন্স ফর্কে পৌঁছতে দিন 5 লাগে বলেছিল ব্রায়ান। সেক্ষেত্রে অশ্বারোহীর লাগবে দিন 3। শহরটা বেশি দূরে নেই। রাসলারদের কি পিছনে ফেলে এসেছে সে? তা না হলে ট্র্যাক বা ডাইভের ধুলো দেখতে পেল না কেন? আনসন ফর্কে পৌঁছে ছেলেটাকে কবর দেওয়ার ব্যবস্থা করতে হবে। ওরও বিশ্রাম এবং যত্ন দরকার। অসুস্থ অবস্থায় রাসলারদের মোকাবেলা করা সম্ভব নয়। হয়তো ওর আগেই শহরটায় পৌঁছে গেছে রাসলারের দল। জ্ঞান থাকলে মার্শালকে হয়তো ঘটনাটা বলতে পারবে। ভবিষ্যতে কি হবে তা ভাবার সামর্থ্য বা ইচ্ছে কোনোটাই অবশিষ্ট নেই ওর। ফরকে পৌঁছতে হবে বাঁচতে হলে। স্টেলিয়নটাকে নিজের মতো চলতে দিয়ে চুপ করে বসে রইল সে। বাম হাতের মুঠোয় শক্ত করে ধরে রেখেছে পনির দড়ি। সন্ধ্যার পর পাহাড়ের অভ্যন্তরে প্রবেশ করলো স্টালিয়ন। দ্রুত গতিতে ছুটতে লাগলো। পানির গন্ধ পেয়েছে। পাহাড় থেকে গড়িয়ে নেমেছে ঝর্ণাটা গোড়ালি পানি। ঘোড়া থেকে নেমে পানিতে শুয়ে থাকতে ইচ্ছে করছে, নামলো না ডিক। আবার উঠতে পারবে না, ওটার পিঠে জোর নেই।
ঘণ্টাখানেক পর জ্বরের চোখে অন্ধকারে আলো মিটমিট করতে দেখল সে। স্যাডলে সোজা হয়ে বসতে চাইল, পারল না। উবু হয়ে স্যাডল আঁকড়ে পড়ে থাকলো ডিক। রক্তশূন্যতায় অজ্ঞান হওয়ার আগ পর্যন্ত মাঝে মাঝে মাথা তুলল দিগন্তের সেই আলোর খোঁজে। একটা বাড়ির সামনে দাঁড়িয়ে আছে ঘোড়াটা, জ্ঞান ফিরল ওর। আলো জ্বলছে বাড়ির ভেতর। ঘোড়া থেকে নামতে গিয়ে মাটিতে আছড়ে পড়ল ওর দেহ। তীব্র একটা ব্যথা, তারপর অন্ধকার হয়ে গেল চারপাশ। 10 কড়া একটা জীবাণুনাশকের গন্ধে জ্ঞান ফিরল ডিকের। মনে পড়ল ওদের বাড়িতেও এই ওষুধটা ছিল। গৃহযুদ্ধ থামার পর ওর বাবাকে খানিকটা দিয়েছিল এক সার্জন। অন্যান্য অনেক পথ্যের সাথে যত্ন করে একটা সেলফে ওষুধটা রেখেছিল ওর বাবা। এদিক ওদিক নজর বুলালো ডিক। ছোট একটা পরিচ্ছন্ন ঘরে ছুঁয়ে আছে সে। আসবাবপত্র প্রায় নেই বললেই চলে। চিকন খাটে বিছানো রয়েছে ধবধবে সাদা চাদর। ডান দিকের দেয়ালে একটা জানালা, হালকা বাতাসে দুলছে পর্দাটা। কটা বাজে এখন বুঝতে পারল না ডিক। উঠে বসতে গিয়ে ব্যথা পেল সে। আবার শুয়ে পড়ল। বাম হাত দিয়ে অনুভব করলো বুকে এবং মাথায় ব্যান্ডেজ করা হয়েছে। দরজাটা খুলে গেল। হাঁটু পর্যন্ত লম্বা সাদা কোট পরা এক লোক ঢুকলো ঘরে। মুখটা গোল, খুলি কামড়ে দাঁড়িয়ে আছে কালো ঝাঁটা চুল। হালকা গোপ ঠোঁটের উপর চেহারায় ভারী কি ভাব আনার জন্য রাখা হয়েছে ওটা। ওর চেয়ে 2-1 বছরের বড় হবে আন্দাজ করলো ডিক। এগিয়ে এসে ওর পাশে দাঁড়ালো লোকটা। আমি ডাক্তার ডেভিড, সাদা কোট বলল। খবর কি? ভালো, ধন্যবাদ, জবাব দিল ডিক। ইতস্ততা করে জিজ্ঞেস করলো, কি করে এলাম এখানে? ওর ব্যান্ডেজগুলো পরীক্ষা করলো ডাক্তার। নাইজেলের বাড়ির আঙিনায় পড়েছিলে তুমি, সেই তোমাকে এখানে নিয়ে এসেছে, বলল ডাক্তার। স্যাম হারপারের কি হলো? যে ছেলেটাকে... মুখের কথা কেড়ে নিল ডাক্তার। ব্যবস্থা করা হয়েছে। তোমার কপাল ভালো, না হলে এতক্ষণে করোনারের পাইন কাঠের বাক্সে স্থান পেতে। খিদে লেগেছে তোমার? তেমন নয়, 1 কাপ কফি হলে। আবার ওকে কথা শেষ করতে দিল না ডাক্তার। ইচ্ছে না থাকলেও খেতে হবে। রক্তশূন্যতা দূর করতে প্রচুর স্টেক আর আলু খেতে হবে, জ্ঞান দান করলো সে। দরজার দিকে কিছু দূর এগিয়ে ঘাড় ফেরালো। ভালো কথা, মার্শাল তোমার সাথে কথা বলবে। জ্ঞান ফিরলে ডাকতে বলেছিল। ডাকবো? ঠিক সম্মতি দেয়ায় পাশের ঘরে চলে গেল ডাক্তার। কি যেন বলল ওখানে উপস্থিত কাউকে। ও ঘরের দরজা খোলা বন্ধ হবার আওয়াজ পেল ডিক। জানালাটা দিয়ে বাইরে চলে গেল ওর দৃষ্টি। রাস্তায় তেলের বাতি জ্বালানো হয়েছে। রাতের ব্যবস্থা শুরু হয়েছে শহরে। ধুলোর হালকা গন্ধ বয়ে আনছে ঈষৎ বাতাস। কোথায় যেন গলা ফাটিয়ে ডাকছে একটা মর্দা গাধা। ম্যাঙ্গাস উপত্যকার রানসাররা বিশ্বাস করে কাজটায় ওকে নিয়োগ করেছিল। দায়িত্ব পালনে ব্যর্থ হয়েছে ঠিক। তিক্ততায় ভরে উঠল ওর মন। একটা গরুও রেল হেডে আনতে পারেনি। নিয়ে এসেছে স্যাম হারপারের লাশ। দূরের পাহাড়ে কোথাও পড়ছে ব্রায়ান আর লুকের মৃতদেহ। অথচ ওদের রক্ষা করা ওরই কর্তব্য ছিল। দরজাটা খুলে গেল। বয়স্ক এক লোক, চওড়া কাঁধ, এগিয়ে এলো ওর দিকে। বুকে একটা টিনের স্টার। দরজা থেকে লোকটার পরিচয় দিল ডাক্তার মার্শাল স্পিলম্যান। ডিকের উদ্দেশ্যে বলল, তোমার নাম কিন্তু জানি না। ডিক গ্রেশন। বেশ, ডিক। মার্শালকে উদ্দেশ্য করে বলল ডাক্তার। কথা বলার জন্য 10 মিনিট সময় দিলাম। ততক্ষণ লাগবে না, জবাব দিল মার্শাল। কোত্থেকে এসেছ? ডিককে প্রশ্ন করল সে। রেড হিলের ম্যাঙ্গাস ভ্যালি থেকে, গরু নিয়ে। ছেলেটা কে? ওকে থামিয়ে দিয়ে জানতে চাইল স্পিলম্যান। মারা গেছে কিভাবে? স্যাম হারপার
বাকি দুজনের সঙ্গে ডাইভে অংশ নিয়েছিল। রাসলাররা মেরেছে, আমাকেও মারতে চেষ্টা করেছিল। রাসলার? বুড়ো কুচকে কপালে ভাঁজ তুলল মার্শাল। আক্রমণটা হয়েছে কোথায়? স্যাক্রামেন্টোর মাঝামাঝি জায়গায়, জবাব দিল দিক। কতজন ছিল? জানি না, দেখতে পাইনি। প্রথমে ঝেড়ে দিয়েছে আমাকে। অভ্যেস বসে কাজ জাগালো ডিক। ব্যথা মনে করিয়ে দিল সে আহত। চেহারায় ভাবের কোনো প্রকাশ নেই। জানালাটার কাছে গিয়ে দাঁড়ালো মার্শাল। রাস্তার দিক থেকে চোখ না ফিরিয়েই বলল, বাকি যে দুজন ছিল তারা কোথায়? ওদের লাশ দেখিনি আমি, জবাব দিল ডিক। তাছাড়া দেখতে পেলেই বা কি করতাম? ছেলেটাকে ঘোড়ার পিঠে ওঠাতেই খুব কষ্ট হয়েছে। তার মানে না জেনেই বলছো ওরা মারা গেছে? শ্যাম হারপারকে খুন করেছে, আমাকে হত্যা করার চেষ্টা করেছে। তোমার কি মনে হচ্ছে ব্রায়ান বা লুককে খাতির করবে রাসলারের দল? ক্যাটল লুট করতে দেখেও ঠেকাবে না ব্রায়ানরা? উম্মা প্রকাশ পেল ডিকের কণ্ঠে। তা ঠিক, অন্য মনস্কভাবে মাথা ঝাঁকালো মার্শাল। তাহলে ফালতু সময় নষ্ট না করে পশ্চিমে রওনা হয়ে যাও পাশে নিয়ে। অধৈর্য হয়ে বলল ডিক। এখনো গরুসহ এখানে না পৌঁছে থাকলে পথেই পাবে বেটাদের। তথ্য জোগালো মার্শাল। গত এক সপ্তাহে কোনো গরু আসেনি শহরে। তাহলে স্যাক্রামেন্টোর দিকে এগোলে ধরতে পারবে খনিগুলোকে। খুঁজলে ব্রায়ান বা লুকের লাশও পাবে। রেড হিল থেকে আসার পথে প্রথম ক্যানিয়নে। মার্শালকে মাথা নাড়তে দেখে কথা শেষ না করে জিজ্ঞাসু দৃষ্টিতে তাকালো ডিক। কি ব্যাপার? জানতে চাইল। আমার পক্ষে কিছু করা সম্ভব না। শহরের বাইরে কোনো কিছুতে নাক গলানোর অধিকার টাউন মার্শালের থাকে না। কার থাকে? এরকম পরিস্থিতিতে ভদ্রতা বজায় রাখা কঠিন। শেরিফের, জবাব দিল মার্শাল। তাহলে সে কোথায়? নড়ে চড়ে দাঁড়ালো মার্শাল। শেরিফের অফিস লিঙ্কনে। লিঙ্কন? ডিগের কণ্ঠে হতাশা ফুটল। ওই শহরটা তো 100 মাইল দূরে। দুঃখিত, আমার কিছু করার নেই, নির্বিকার কণ্ঠে বলল মার্শাল। রেগে গেল ডিক। রানচারদের গরু কেড়ে নিয়েছে রাসলারের দল। আমার 3 বন্ধুকে খুন করেছে। এর যে কোনো একটা অপরাধে ফাঁসিতে ঝুলতে হয় বেটাদের। অথচ তোমার দায়িত্ব না এটা। দম নিয়ে শুরু করলো সে। ব্যাসটা পড়ে আছো কেন? জমা দিয়ে দাও ওটা। শহরের বাইরে ঘটা কোনো কিছুই আমার এখতিয়ারে পড়ে না, মৃদুকণ্ঠে বলল স্পিলম্যান। রাসলারদের ধরে আনো শহরে, বাকি দায়িত্ব আমার। আহত লোকের জন্য খুব সহজ একটা কাজ রাসলারদের ধরে আনা, ব্যঙ্গ করল ডিক। দরজার কাছে দাঁড়িয়ে থাকা ডাক্তারকে জিজ্ঞেস করল, ঘোড়ায় চড়ার মতো সুস্থ হতে কয়দিন লাগবে? কম করেও 4 দিন, জবাব দিল ডাক্তার। আমার আর কিছু করার থাকলে বলো। মার্শালের কণ্ঠে অস্বস্তি। তাকে উপেক্ষা করল ডিক। ডাক্তারের দিকে তাকিয়ে বলল, তোমার সাধ্য মতো করো ডাক্তার, কাল সকালেই রওনা হব আমি। সাধ্য মতোই করছি, এখন বকবক না করে চুপচাপ শুয়ে থাকো। দেখা যাক পুষ্টিকর খাবার আর রাতের ঘুম তোমাকে দাঁড় করাতে পারে কিনা। পারবে, দীর্ঘ কণ্ঠে বলল ডিক। দরজার দিকে এগোলো মার্শাল। ছেলেটাকে খবর দেব না, বলল ডিক। ওর আত্মীয় স্বজনরা বোধ হয় নিজেদের রাঞ্চে খবর দিতে চাইবে। পোস্টে শুরু করবে লাশটা। এখানে রাখার জায়গা নেই। আছে, ড্যানের দোকানের পেছনে রাখতে পারবে লাশ। মাঝখানে কথা বলে উঠল ডাক্তার। পাহাড়ের গুহা থেকে বরফ আনে সে, চাইলে দেবে। বেশ, দেখি চেষ্টা করে। ঘর থেকে বেরিয়ে গেল মার্শাল। খাবারের অর্ডার দিয়ে এসেছি বহুক্ষণ আগে। বিরক্তি ঝরে পড়ল ডাক্তারের কণ্ঠে। এখনো আসছে না। বিয়েটা এবার করতেই হবে দেখছি।
তাহলে যদি ঠিক সময়ে খাবার পাওয়া যায়। জানালার পর্দাটা টেনে দিয়ে তাগাদা দিতে ঘর থেকে বেরিয়ে গেল ডেভিড। চুপ করে শুয়ে আছে ডিক। মার্শালের বলা কথাগুলো ভাবছে। যা করার নিজেকেই করতে হবে, কোনো সাহায্য আসবে না মার্শাল। গরুগুলো শহরে পৌঁছায়নি, তার মানে এখনো পাহাড়েই কোথাও রয়েছে ওগুলো। রাসলাররাও। ব্রায়ান লুকের মৃতদেহ খুঁজে সৎকার করতে হবে, এখনো কিছু অবশিষ্ট থাকলে। উঠে বসলো ডিক। ব্যথাকে পাত্তা দিল না। চিকিৎসার কাজ ডাক্তারের, ওর কাজ সুস্থ হয়ে ওঠা। ডান হাত ওঠানোর চেষ্টা করলো সে। আড়ষ্ট হয়ে আসছে বেশি, তবে পারল। দাঁতে দাঁত চেপে ব্যথা সহ্য করলো। সাহস করে হাতটা ভাঁজ করলো সে। কবজি ঘোরালো। পেশির আড়ষ্ট ভাব কমলো অনেকটা, তবে আগুন জ্বলে উঠল কাঁধের কাছটায়। টান পড়েছে আহত জায়গায়। বাড়িতে প্রবেশ করছে ডাক্তার, আওয়াজ পেল ডিক। একটা ট্রেতে উঁচু করে আলু, মাংস, ডিম ভাজা আর মাখন নিয়ে ঘরে ঢুকলো সে। কাঁধের ঝোলা থেকে ফ্লাস্ক বের করে গরম কফি ঢেলে দিল একটা পটে। ঝোলা থেকে এক বোতল হুইস্কিও বের করলো ডাক্তার। তিরস্কার মাখা দৃষ্টিতে ডিকের দিকে তাকালো। উঠে বসেছ দেখছি। ভালো, তবে বেশি বেশি কোনো কিছুই ভালো না। ছুরি দিয়ে মাংসটা ছোট ছোট টুকরায় কাটলো ডাক্তার। এক পা পিছিয়ে দাঁড়ালো। হুইস্কির বোতলটা দেখালো ইশারায়। কয়েক ঢোক মেরে দাও, তারপর খেতে শুরু করো। এখানে আসার পর থেকেই তরল খাবার ঢেলেছি তোমার নাক দিয়ে।